সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 14, আহত প্রায় 50 জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের লালখান বাজার ও বাইজিদ এলাকায় দেয়াল ও পাহাড় ধসে শিশু নারী সহ মারা গেছেন 6 জন। ঝুঁকিপূর্ণদের আজকের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ, আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দাবি পুলিশের। দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্বীকৃতি মিললেও নেই কোনো সঠিক পরিসংখ্যান। নাগরিক অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি সামাজিকভাবে গ্রহণযোগ্যতা গড়ে তোলার তাগিদ। এবং বরিশালে কীর্তনখোলা নদীতে তীব্র ভাঙন, নদী গর্ভে বিলীন হয়ে গেছে বিভিন্ন স্থাপনা। প্রয়োজনের তুলনায় বরাদ্দের অপ্রতুলতার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড। ঈদ মুবারক। সময় সংবাদের সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 14 জন, আহত আরও 45 জন। ভোর 5:30টার দিকে জেলার সয়দাবাদ মুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাব্বির পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাজশাহী থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 10 জন নিহত হন, আহত হন আরও অর্ধ শতাধিক। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। আহতদের মাঝে আরও অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পরই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এদিকে বাস দুটির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও এখনো অবস্থা স্বাভাবিক। ড্রাইভারের কারণে মদ অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার রং সাইডে গাড়ি চালাচ্ছিল। ওভারলোড গাড়িটা ছিল, অনেক যাত্রী ছিল, উপরেও লোক ছিল, এমনকি ভিতরে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এমন অবস্থা। তো হঠাৎ এইখানে আসিয়া গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে প্রায় আপনার 49 জন লোক আহত এবং 14 জন লোক নিহত হয়। প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, এর মধ্যে বেশ কয়েকজন ভর্তি আছে এবং বেশ কয়েকজন ওটিতে অপারেশন আছে। এর পরপরই আমরা সিদ্ধান্ত নিব কয়জনকে রাখবো, কয়জনকে রাখবো। নর্থ বেঙ্গলগামী একটি গাড়ি, এটা ছিল সাব্বির পরিবহন, এবং নর্থ বেঙ্গল থেকে ঢাকাগামী, আর এটা ছিল আজাদ পরিবহন। এই দুইটা গাড়ি কোয়ার্টার মোড় এবং মুলিবাড়ি মোড়ের মাঝখানে, আমরা ব্রিজ থেকে আনুমানিক 5 কিলোমিটার পশ্চিমে এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। আশেপাশে যে সমস্ত ডাক্তাররা আছেন এবং আশেপাশে যারা ছুটিতে আছেন তাদের সকলকে আমরা নিয়ে আসছি। এখন আমরা অলরেডি যারা ডেড বডি আছে, আমরা যেমন 12টা ডেড বডি অলরেডি আমরা মর্গে নিয়ে এসেছি, তাদের অন্যান্য প্রক্রিয়া করছি। আর এখানে যারা আহত আছে আপনারা নিজেরাও দেখেছেন, তাদের চিকিৎসা অলরেডি শুরু হয়েছে। এই মুহূর্তে ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, হতাহতের সবশেষ কি অবস্থা? জি মুনিয়াত, আপনি যেমনটি বলছিলেন, আজ ভোর 5:30টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদের মুলিবাড়ি নামক স্থানে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাব্বির পরিবহনের সাথে রাজশাহী থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কিন্তু আসলে 10 জন যাত্রী নিহত হন এবং আহত হন অন্তত অর্ধ শতাধিক। এরপরে ওখান থেকে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জনের মৃত্যু হয়। আমি সর্বশেষ কথা বলেছি সিরাজগঞ্জের সিভিল সার্জন ডক্টর দেবপদ রায়ের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক এবং আহতদের মধ্য থেকে 10 জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 10,000 টাকা করে অনুদানের কথা বলা হয়েছে। এবং আমি কথা বলেছি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে দুর্ঘটনার পরে কিন্তু আসলে রাস্তাতে
কিছুটা যানজটের সৃষ্টি হয় এবং তারপরে দুর্ঘটনা কবলিত দুটি বাস সরিয়ে নিলে রেকার দিয়ে সরিয়ে নিলে আসলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন পর্যন্ত নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশ প্রশাসন নিহতদের যে সকল কাগজপাতি এবং মোবাইল আছে সেগুলো দিয়ে আসলে নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। এই ছিল সর্বশেষ। মুনিয়ার। সিরাজগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রিঙ্কু কুন্ডু। এবার পরবর্তী প্রসঙ্গ। চট্টগ্রামের লালখান বাজার ও বাইজিদ এলাকায় দেয়াল ও পাহাড় ধসে 4 শিশু ও এক নারী সহ মারা গেছেন 6 জন। শনিবার মাঝরাতে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। নিহতদের মধ্যে একই পরিবারের 3 শিশু রয়েছে। মূলত ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আজকের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোনোভাবে যেন থামানো যাচ্ছে না এই মায়ের কান্না। বিলাপ করে কাঁদছিলেন আর অভিশাপ দিচ্ছিলেন যারা পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করে ভাড়া দিয়েছিল তাদের। ঈদের রাতে এই পাহাড় কেড়ে নিয়েছে তার 3 আদরের সন্তানকে। অন্যান্য দিন রাত 1টায় ঘুমালো, নিয়তির টানে কাল রাতে তারা 9টায় ঘুমিয়ে পড়েন। আর প্রবল বর্ষণের ফলে ঘুমের মধ্যে আমিন করণীর বাসার উপর ধসে পড়ে বিশাল এক পাহাড়। স্থানীয় লোকজন তাকে এবং তার স্বামী শাহজাহানকে উদ্ধার করলো। ঘটনাস্থলে মারা যায় 3 সন্তান। 1 বছর বয়সী কন্যা বিবি মরিয়ম, 5 বছর বয়সী উম্মে সালমা এবং 12 বছর বয়সী আরাফাত হোসেন ফরিদ। রোজার মাস কাম আসিল না, কত কষ্ট করে রোজা রয়েছে, একটা রোজা ভাঙে না। আমি তো ঘুমে আসিলাম, বৃষ্টি ভাঙি উঠছে। পাহাড়ের উপরের থেকে ওই মাটির জংলা টংলা লই মাটি উঁচের ফল্লা কান চাপ দিছে। আল্লাহ আমাদের কিলে রাখলো, আমাদের ঠিক একই সময় পাহাড়ি মাটি সহ দেওয়াল দোষে লালখান বাজার পুরা কলোনি এলাকায় মারা যায় আরো 3 জন। এরা হলেন মরিয়ম বেগম, তার 2 বছর বয়সী কন্যা সন্তান সুরাইয়া আক্তার এবং প্রতিবেশী 4 বছরের কন্যা শিশু আখি আক্তার মিম। এই ঘটনায় আরো 2 জন আহত হয়। দুটো ঘটনার জন্যই পাহাড় দখলদারদের বিরুদ্ধে অভিযোগ এনেছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমার জমিদারের থেকে জুলুম করিয়ে ওর কুকুনের জায়গাটা দখল করছে। এখানে বড় নালা আছিল, নালাটা আমি বন্ধ করতে মানা করছিলাম। ওই নালাটা বন্ধ করানোর পর তো মানি যাইতে পারে না, এইদিকে বন্ধ হয়ে গেছে রাস্তা, এই জন্য ওয়ালটা বাড়ে গেছে। আমাদের তদন্ত চলছে। আমরা যদি দেখি যে আসলে তারা ওই ধরনের কোনো অপরাধ করে থাকে, যেমন এই ওয়ালটা করার ব্যাপারে যদি সে সঠিক নিয়ম কানুন মেনে না চলে, যদি না মানে যদি ওয়াল করে থাকে এবং সেটা যদি প্রয়োজনীয় ফাউন্ডেশন যদি না দেওয়া থাকে কিংবা অন্যায়ভাবে যদি কারো কেউ দখল করে থাকে, সেক্ষেত্রে কারো দায়ী দায়িত্ব থাকলে বা কারো গাফিলতি থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। এর মাঝে গত মাসেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু এর মাঝে আবারও ঘটল এ প্রাণহানির ঘটনা। পাহাড়ি মাটি এবং দেওয়াল ধসে এখানে নিহত হয়েছে 3 জন। এর মাঝেও কারো বোধোদয় হচ্ছে না, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন এখানকার বাসিন্দারা। লালখান বাজার পোড়া কলোনি থেকে কমল দে, সময় সংবাদ। দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ। বিশ্লেষকদের মতে নিয়োগ, তত্ত্বাবধান এবং প্রশিক্ষণের অভাবেই ঘটছে এমনটা। আর একের পর এক অপরাধে জড়িয়ে পড়ার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে বলেও মত দেন তারা। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশ মহাপরিদর্শক বলছেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, আর তাই এক্ষেত্রে আস্থাহীনতার সুযোগ নেই। পুলিশ বাহিনী নিয়ে খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 21 জুন ফেনীতে 6 লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজুর রহমান। 2014 সালের মার্চে 135টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার হয় রামপুরা থানার এক এসআই সহ 2 কনস্টেবল। একই বছরের জুলাইয়ে ঝুট ব্যবসায়ী সুজনকে ধরে নিয়ে থানায় নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠে মিরপুর থানার এক এসআইয়ের বিরুদ্ধে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদেরকে নির্যাতনের দায়ে এরই মধ্যে আদালত থেকে সাজা পেয়েছেন খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্প্রতি পদোন্নতির জন্য ঘুষের টাকা দিতে তহবিল গঠনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার এরকম আরো অসংখ্য অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে গড়ে প্রতি মাসে অপরাধে জড়িয়ে পড়ছে 1250 জন পুলিশ সদস্য। সদর দপ্তরের সিকিউরিটি অ্যান্ড ডিসিপ্লিন বিভাগে গত 3 বছরে জমা পড়েছে 50,000-এর বেশি অভিযোগ। আর নানা অপরাধে 2012 সাল থেকে 14 সাল পর্যন্ত শাস্তি পেয়েছে বিভিন্ন পদমর্যাদার 34,129 জন সদস্য। তবে সূত্র বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে এক ধরনের লোক দেখানো আর কি, যে ক্লোজ করা কিংবা সাময়িক যে আপনার সাসপেনশন আর কি, এরকম করে তাকে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার কিছুদিন পরে আবার তাকে দায়িত্বে নেওয়া হয়। তবে তাদের সঙ্গে একমত নন পুলিশ মহাপরিদর্শক। আর এটিকে বাহিনীর দায় নয়, ব্যক্তিগত স্খলন হিসেবে মন্তব্য করেন তিনি। যতগুলি ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িত হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখিয়ে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি ব্যবস্থা নিয়েছি, মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি, চার্জশিট দিয়েছি, বিচার ব্যবস্থা করেছি। পাশাপাশি বিভাগীয়ভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কাজে এই ব্যাপারে তো আমরা কঠোর, কারণ আমরা কোনো ক্রমেই ন্যূনতম একটু শৈথল্য তাদের মধ্যে আমরা দেখাই না। তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসে, তবে সবই সঠিক নয়। এছাড়া পুলিশের অপরাধ বিষয়ে তার বাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। যাদের উপর দায়িত্ব অপরাধ দমন এবং নির্মূলের, সেই তারাই যখন জড়িয়ে পড়েন অপরাধের সঙ্গে, তখন শুধু মানুষের আস্থার জায়গাটিতেই ধাক্কা লাগে না, পুলিশের প্রতি এক ধরনের অবিশ্বাসও জন্ম নেয় মানুষের মনে। আর তাই বিশ্লেষকরা বলছেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে এসব অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আছেন এমন জনগোষ্ঠী যাদের সঠিক পরিসংখ্যান নেই, জানার চেষ্টাও ছিল না কোনো সরকারের। 10,000 মানুষের একটি হিসেব রাষ্ট্র দিলেও স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওর দাবি এ সংখ্যা 1 লাখ। এদের ছিল না নাগরিক স্বীকৃতি। আন্দোলনের ধারাবাহিকতায় 2009 সালে নাগরিক এবং 2013 সালে আসে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি। সরকারি এই সিদ্ধান্ত তাদের জীবনে কতখানি পরিবর্তন এনেছে তাই জানার চেষ্টা করেছেন শাতিলা শারমিন। শামসুল আরিফিন প্রিন্সের ছবিতে হিজরা জীবন নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। মন ভালো করা এমন সকালে সুন্দরের প্রত্যাশা অনন্যার। জীবিকার প্রয়োজনে এই ছুটে চলা বড় ভালো লাগে তার। নিজের পরিশ্রমের টাকায় ইচ্ছেমতো বেঁচে থাকায় অসাধারণ আনন্দ পান তিনি। স্বপ্ন দেখতে দেখতে থমকে যেতে হয় এমন দৃষ্টির কাছে। চলতি পথের বাঁকা হাসি, কানাকানি, হাসি তামাশা, কটূক্তি প্রতিদিনের অর্জন। উপরের যে পার্টটা দেখেন অনেক রঙিন আপা, ভেতরের যে পার্টটা না প্রচন্ড সাদা কালো, বর্ণহীন, কোনো রং লাগেনি। নবীনগর থেকে তাকে প্রতিদিন যেতে হয় কর্মস্থল কাকরাইলে। সেখানে কাজ করছেন একটি এনজিওর সাথে। একবারে কখনোই বাসে উঠতে পারেননি অনন্যা। অনেক বাসই নিতে চায় না তাকে। বাসে উঠে গেলে বাসের হেল্পার, ড্রাইভার বা যারা সহযাত্রী থাকে, অন্যান্য যারা প্যাসেঞ্জার বাসে থাকে, তাদের দৃষ্টিভঙ্গিটা খুব কঠিন ভাবে আমাকে আঘাত করে আপা। এর মাঝ থেকেই হাসি মুখে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যান অনন্যারা। জোরাজোরি করতে গেলে আমার চেহারাটা দেখতে গেলে গাড়িতে উঠাতে চায় না। কেন? পাবলিকে আমাদের দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, টিটকারি মারে, শীষ মারে। তোমরা এত সুন্দর সুন্দর কাপড় পরে তোমরা হিজড়া মানুষ কি করবে? নারী পোশাকে থাকি আর পুরুষ পোশাকে থাকি, কিছুটা না কিছু আমার কাপড় লাগবেই। ওরকম বড় বড় মার্কেটে আইসে সেটা আমরা খারাইতে পারি না। সমাজ বিশ্লেষকরা মনে করেন, সরকারি স্বীকৃতি আর বাড়তি সুবিধার পাশাপাশি সামাজিকভাবে হিজড়াদের গ্রহণের মানসিকতা গড়ে ওঠা প্রয়োজন। এটাকে অনেক সময় মনে করছে যে মেডিকেল ডিফর্মিটি, এটা কিন্তু আসলে সেটাও নয়। তাদেরকে একটা ইন আইসোলেশন, একটা কমিউনিটি হিসেবে যদি ট্রিট করা হয়, তাহলে কিন্তু আমরা তাদের প্রতি সুবিচার করব না। সোসাইটি মানে বহুকাল আগের থেকে স্টিগমেটাইজড হয়ে বসে আছে। অন্য 10 জন তাকে হলো একটা হীন দৃষ্টি চোখে দেখে, ইতর প্রাণীর পর্যায়ে রাখে। একজন মানুষ হিসেবে তার থাকার, বড় হওয়ার, বসবাস করার, চলাফেরা করার যে অধিকার, সেটা তার থাকার কথা ছিল, সেটা পাচ্ছে না। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এই বাংলাদেশে একসময় পেদে এবং বাউল সম্প্রদায়ের মতো হিজড়া সম্প্রদায় ছিল শুভ লক্ষণ এবং আশীর্বাদের প্রতীক হিসেবে। আধুনিক কালে এই হিজড়া সম্প্রদায়কে ঘিরে তৈরি হয়েছে নানা নেতিবাচক ধারণা। বিশেষজ্ঞদের মতে, সংবিধানে তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পাশাপাশি তাদের প্রয়োজন নাগরিক অধিকার সুনিশ্চিত করা। তাহলেই এই জনগোষ্ঠী বোঝা নয়, সম্পদে রূপান্তরিত হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, নবীনগর, সাভার। একজন সন্তানের সম্পত্তিতে উত্তরাধিকার জন্মগত,
দ্বিতীয় পর্বে থাকবে হিজড়া সন্তানের উত্তরাধিকারের অবস্থা। সময় সংবাদে আরও থাকছে 31 জুলাই থেকে কার্যকর হবে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি। পঞ্চগড়ের বেশিরভাগ ছিটমহলের বাসিন্দাই থাকতে চান বাংলার মাটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নানা উদ্যোগের ফলে এবার ঈদ উল ফিতরে মানুষ নির্বিঘ্নে গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছেন। গতকাল ঈদ উল ফিতর উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময়ে তিনি একথা বলেন। এ সময় তিনি ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ ঠিকমতো বাড়ি ফিরতে পারায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানান। মন্ত্রিসভার রদবদল সম্পর্কে তিনি বলেন, কাজের গতিশীলতা বাড়াতেই পরিবর্তন করা হয়েছে। আনন্দের দিনে গণভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সমাজের সব স্তরের মানুষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে, যার শুরু হয় দলের নেতাকর্মীদের দিয়ে। এরপর প্রায় 2 ঘন্টা সময় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রী বলেন, ঈদে মানুষের ঘরে ফেরা ছিল নির্বিঘ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টির কথাও জানান তিনি। এবারে ঈদে ঘরে ফেরা নিয়ে আমাদের পত্রপত্রিকা খুব বেশি লেখার সুযোগ পায় নাই এবং অন্য কোনো ক্ষেত্রেই পায় নাই। মানুষ একেবারে রাত্রিবেলা 12টা, 1টা, 2টো পর্যন্ত বাজার করেছে। মানুষের সেই আর্থিক সংগতিটা ফিরে এসেছে। তো এটা আরো বৃদ্ধি পাক, সেটাই আমি দোয়া করি। আরো হয়তো ভালো হওয়া যেত। এই বিএনপি জামাত জোটের আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তারা চালিয়েছিল, জ্বালাও পোড়াও হওয়ার ফলে আমাদের যে মানুষগুলি যাতায়াত করতো যেসব গাড়িতে, সেগুলি ধ্বংস করে দেওয়া হয়, যার ফলে কিছু ক্ষতি অবশ্যই হয়েছে। শেখ হাসিনার বক্তব্যেই উঠে আসে দেশের সমসাময়িক ঘটনা প্রবাহ। বলেন, মন্ত্রিসভায় পরিবর্তন সরকারের নিয়মিত কর্মকাণ্ডের অংশ। সংসদীয় গণতন্ত্রের সরকারে এটা একটা সাধারণ কাজ। যে কোনো সময় মন্ত্রিসভা চেঞ্জ হতে পারে, মন্ত্রিত্ব পরিবর্তন হতে পারে। মন্ত্রিত্ব পরিবর্তন হওয়া বা মন্ত্রিসভায় দায়িত্ব বন্টন, এটা হচ্ছে সরকার প্রধান যিনি, তার এখতিয়ার। কাজে আমরা সময় সময় এই ধরনের পরিবর্তন আনতে পারি, কারণ মাঝে মাঝে পরিবর্তন আনলে যেটা হয়, একটু গতিশীলতা বাড়ে, মানুষের আগ্রহ বাড়ে। প্রধানমন্ত্রী বলেন, হরতাল অবরোধ দিয়ে দেশের যে ক্ষতি করেছে বিএনপি জামাত, ভবিষ্যতে এমন ক্ষতি আর কাউকে করতে দেয়া হবে না। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে কোনো উন্নয়নই দৃশ্যমান নয় বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সীমাহীন অনিয়ম ও দুর্নীতি অব্যবস্থাপনার কারণেই এবার ঈদ আনন্দে কাটাতে পারছে না সাধারণ মানুষ। ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার নামে জনগণকে জিম্মি করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। ঈদের দিনের বৃষ্টিস্নাত সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় ও জোটের নেতাকর্মী সমর্থকদের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাইনে দাঁড়িয়ে ক্ষণিকের দেখা, হাসি মুখে কুশল জানা, সেই সাথে চলে শুভেচ্ছা বিনিময়। নেতাকর্মীদের পর দুপুরের দিকে বেগম জিয়া শুভেচ্ছা বিনিময় করেন কূটনীতিকদের সাথে। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এরা কোনো কাজ করে না বলে তারা নাকি অনেক ডেভেলপমেন্ট করছে, তো উন্নয়ন তো মানুষ দেখছে না। কোথায় রাস্তাঘাটের এই দুরবস্থা কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করে বেগম জিয়া বলেন, তাদের অত্যাচারে অসহায় হয়ে পড়েছে দেশের মানুষ। আজকে দেশে যাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারাও আজকে জনগণকে জিম্মি করে ফেলেছে। তারা জনগণকে ধরে নিয়ে যায়, মোটা অঙ্কের টাকা দাবি করে। সেই টাকা দিতে পারলে ভালো, তাহলে কাউকে জেলে যেতে হয়, কাউকে জীবন হারাতে হয়। ক্ষমতা কুক্ষিগত করতে সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন 20 দলীয় জোট নেত্রী। এরই মাঝে দল পুনর্গঠন করে শান্তিপূর্ণ আন্দোলনের পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদেরকে রিঅর্গানাইজ হতে হবে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ
গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করব। আমি এখনো বলবো যে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বিএনপি, সেজন্যই বিএনপিকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা প্রমাণ করুক যে তারা জনপ্রিয় না বিএনপি জনপ্রিয়। দেশের কল্যাণেই শুধু হানাহানি নয়, রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। কেউ কারো চেহারা দেখবো না, এটাও রাজনীতির লক্ষ্য হতে পারে না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। উৎসব আয়োজন উপলক্ষে সবার চোখে মুখে যেন খুশির ঝিলিক। মিরপুর চিড়িয়াখানায় সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন জীবজন্তু দেখার জন্য। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ মুনিয়াত, আমরা এখন রয়েছি মিরপুর চিড়িয়াখানায়। তো এটি এমন একটি জায়গা যেটি আসলে বাচ্চাদের অনেক পছন্দের জায়গা, এবং যেহেতু বাচ্চাদের পছন্দের জায়গা সেহেতু বাচ্চাদের যারা অভিভাবক কিংবা বাবা মা তাদেরও অনেক পছন্দের এই মিরপুর চিড়িয়াখানা। এছাড়া আসলে সকল মানুষই তো একসময় শিশু ছিলেন, যার কারণে শিশুদের এই বিষয়গুলো সবাইকে ছুঁয়ে যায়। তো মিরপুর চিড়িয়াখানায় এখন সব রকমের মানুষেরই আমরা আগমন দেখতে পাচ্ছি। তো আমি এখন রয়েছি আসলে বানরের খাঁচার সামনে। সেখানে আসলে জানিনি যে বানরের নানা রকম বাদরামি যেগুলো আসলে সাধারণত হয়ে থাকে সেই বিষয়গুলো চলছে, এবং সাধারণ মানুষ যারা চিড়িয়াখানা প্রদক্ষিণ করতে এসছেন তারা এখন আসলে এই বানরের খাঁচার সামনে ভিড় করে আছেন। তো যেটি হচ্ছে যে আজকে আবহাওয়া একটু খারাপ, যার কারণে দর্শক সমাগম যেমন কম, তেমনি কেন যেন মনে হচ্ছে যে বানর সাহেবদেরও একটু মুড অফ অবস্থায় আছেন। তারা যে খুব বেশি দৌড়াদৌড়ি করছেন তেমনটি না, তারা একদম বা খাঁচার উপরের দিকে যে জায়গাগুলো সেখানে অনেকে ঘাপটি মেরে বসে আছেন, এবং দর্শক যারা আসছেন তারা নানা রকম ভাবে চেষ্টা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু খুব বেশি বানর সেগুলোতে সাড়া দিচ্ছেন না। তারা উপরেই বলা যায় যে একরকম চুপচাপ বসে আছেন। তো মাঝে মাঝে দু একটি বানর নিচে নামছেন এবং দর্শকদের সাথে তারা একটু বলা যায় যে দর্শকরা যেসব খাবার ছুড়ে দিচ্ছেন সেগুলো তারা একটু আবার ধরে নিচ্ছেন, অনেকটা ক্রিকেট বলের ক্যাচ ধরার মতো করে, এবং তারপরে সেগুলো খেয়ে আবার উপরে উঠে যাচ্ছেন। তো মূলত বলা যায় যে আবহাওয়ার কারণে নাকি কি কারণে আসলে বানর সাহেবদের মন খুব একটা ভালো নেই, তারা চুপচাপ খাঁচার উপরের জায়গাগুলোতে বসে আছেন। আর এখানে দর্শক কিন্তু অনেক এসছেন বানরের খাঁচার সামনে, অন্য খাঁচাগুলোতে খুব একটা ভিড় দেখতে পাইনি, তবে বানরের খাঁচার সামনে এই মুহূর্তে আমি বেশ প্রচুর মানুষই দেখতে পাচ্ছি। সেখানে শিশুরাও রয়েছেন, তারা আসলে বানরের বাদরামি দেখার জন্য অস্থির হয়ে অপেক্ষা করছিলেন। তো খুব যে বেশি তারা বিনোদিত হয়েছেন সেটি বলা যাবে না। আর আরেকটি বিষয় বলে রাখি যে বানরের খাঁচার সামনে আমরা যখন এই মিরপুর চিড়িয়াখানায় আসি তখন এখানে একজন কর্মচারীর সাথে আমাদের কথা হয়। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে গত 20 বছর, গত 32 বছর ধরে তিনি এই চিড়িয়াখানায় চাকরি করছেন, তবে আজকে এবং গতকাল ধরে যেরকম দর্শক সমাগম তিনি দেখেছেন, অর্থাৎ কম দর্শক, এরকম দর্শক তিনি তার 32 বছরের চাকরি জীবনে দেখেননি, এরকমটি তিনি বলেছেন। এবং এখানকার কর্মকর্তাদের সূত্রে আমরা আভাস পাচ্ছি যে গতকাল এবং আজকে বৃষ্টি কিংবা অন্যান্য কারণে দর্শক সমাগম অনেকটাই কম। তবে এর মধ্যে আসার ব্যাপার, আজকে এখনো বৃষ্টি হয়নি, যদিও আকাশ মেঘলা রয়েছে, তবে দর্শক কিন্তু বেশ আসছেন এখনো। তো এরকম চলতে থাকলে আমরা আশা করি যে দর্শক সমাগম আরো বাড়বে। আর আমরা চিড়িয়াখানায় আছি, আরো অনেক মজা মজা পশু পাখি এখানে রয়েছে, সেগুলো আপনাদেরকে পরবর্তী সংবাদগুলোতে দেখাতে পারবো। তো এই ছিল চিড়িয়াখানার সর্বশেষ সংবাদ। মুনিয়াত। দর্শক, আপনারা যেমনটা দেখলেন যে ঈদের ছুটিতে বেড়াতে বের হয়েছেন অনেকেই। ঢাকার মিরপুরের চিড়িয়াখানা থেকে সে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো এখন লোকে পরিপূর্ণ। এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডমে আছেন রিপোর্টার ইজাজ শৌমিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শৌমিক। হ্যাঁ, আপনি জানেন যে আজকে ঈদের প্রথম দিন চলছে, এবং এই প্রথম দিনের কারণে স্বভাবতই রাজধানীর বাইরে এবং আশেপাশে এবং রাজধানীর ভিতরে বিনোদন কেন্দ্রগুলোতে সবসময়ই ভিড় লক্ষ্য করা যায়। তবে একটি বিষয় যে গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির মাত্রা কিন্তু এখনো দেখছি আমরা যে গুড়ি গুড়ি আকারে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির পরও যেহেতু নগর জীবনে অনেক বেশি যান্ত্রিক জীবনযাপন করেন রাজধানীবাসী, এই কারণে এই বৃষ্টি উপেক্ষা করে এই যে ছুটির দিনগুলোতে, বিশেষ করে উৎসবকে কেন্দ্র করে যে ছুটিগুলো হয়, এই কারণে এই বিনোদন কেন্দ্রগুলোতে সবসময় ভিড় লক্ষ্য করা যায়। তেমনি একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়াতে ফ্যান্টাসি কিংডমে, এবং যেহেতু গতকাল থেকে বৃষ্টি হয়েছে রাত থেকে এবং এখনো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, এই কারণে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম এবং পাশে যে হেরিটেজ পার্ক এর ভিতরে কিন্তু পানি জমেছে। এই কারণে কর্তৃপক্ষ যেটা একটু দেরিতে অর্থাৎ 10টার দিকে কিন্তু গেট ওপেন করেছে, যদিও ভিতরের পানিগুলো এখনো নিষ্কাশন করা সম্ভব হয়নি। তারপর
তারপরও তারা বিকল্প ব্যবস্থা রেখেছেন, কিন্তু এই সব কিছু উপেক্ষা করে এখানে কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থী এসে জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে প্রচুর ভিড় লেগে আছে এই ভিতরে প্রবেশ করার জন্য, এবং এখানে যে প্রবেশ মূল্যগুলো রয়েছে সেই টিকিট কেটে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি, ওয়াটার কিংডম এবং ফ্যান্টাসি কিংডমে যে রাইডগুলোর দিকে দর্শনার্থীদের সাধারণত আগ্রহ বেশি থাকে সেগুলোর মধ্যে রয়েছে কপি কাপ, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ড্রাই স্লাইড, প্যাডেল বোট, জায়ান্ট ফেরিস হুইল। এছাড়াও যে বিভিন্ন রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু দর্শকদের বেশ আকর্ষণ করছে এবং এই কারণে আস্তে আস্তে ভিড় কিন্তু এখানে যথেষ্ট বাড়ছে। এবং এখানকার কর্তৃপক্ষ অর্থাৎ ফ্যান্টাসি কিংডমের কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলছেন যে আশা করছেন যে তারা এই ভিড়গুলো সামাল দিতে পারবেন এবং তাদেরকে পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ফ্যান্টাসি কিংডম থেকে সর্বশেষ তথ্য, বিনোদন খবর। দর্শক, আপনারা যেমনটা দেখলেন যে ঈদ উপলক্ষে আজ কিন্তু ফ্যান্টাসি কিংডমে ব্যাপক ভিড় লেগে রয়েছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার এজাজ শ্রমিক। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। পঞ্চগড়ের 36টি ছিটমহলের 21,043 জন মানুষ মনে প্রাণে বাংলাদেশি হওয়ায় ছাড়তে চাননি দেশের মায়া। বাংলাদেশের মাটি ও মানুষের সাথেই থাকতে চান তারা। এই ছিটমহলগুলোতে জনগণনার শেষ দিনে গত 16 জুলাই 483 জন মানুষ ভারতে বসবাস করার আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। এদিকে বাংলাদেশ ও ভারত উভয় প্রশাসনই ছিটমহলের অধিবাসীদের নাগরিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ার পর উভয় দেশ বিষয়টির স্থায়ী সমাধানে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় গত 6 জুলাই থেকে উভয় দেশে থাকা ছিটমহলগুলোতে জনগণনা সহ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় বাংলাদেশে থাকতে আগ্রহীরা বলেন নারীর টান থাকায় তারা এদেশ ছাড়তে চান না। এছাড়া বাংলাদেশি নাগরিক হিসেবে অবকাঠামো সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমাদের স্বপ্ন ছিল যে কোনো একদিন ছিটমহল বাংলাদেশ হবে, আমরা বাংলাদেশি নাগরিক হব। আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়ে গেল। অতএব আমরা ইন্ডিয়া যাচ্ছি না। রাস্তাঘাট পাকা হবে, সবকিছু হবে, আমরা কেন এখন যাব ভারত? আর ভারতে যেতে আগ্রহী ব্যক্তিরা জানান তাদের আত্মীয় স্বজনরা ভারতে থাকায় ও তাদের জন্মসূত্র ভারত হওয়ায় তারা ভারতেই যেতে চান। শীত আগে ভারত ছিল, এখন বাংলাদেশ হয়েছে। আগে এখন আমি ওই ভারতের নাগরিকত্ব ভালো রাখতেছি। আগে আমাদের বাড়ি ছিল ভারতে, এখন কি বাংলাদেশ হয়ে গেছে, তা আমাদের পরিবার সহ আমরা ভারতে চলে যাব। এদিকে ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেন যারা ভারতীয় ছিটমহল থেকে ভারতে যেতে আগ্রহী তাদের 1 আগস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে যেতে হবে। ওই সময়টুকুর ভেতরে তাদের যা কিছু আছে সেগুলো তারা বিক্রি করে দিয়ে যেতে চান, নিয়ে টাকা করে নিয়ে, আর যেগুলো অস্থাবর সম্পত্তি সেগুলো তো সঙ্গে যেতে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যারা ভারতে যেতে চান তাদের প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। একই সাথে যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদেরও সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে থাকার বক্তব্য অবস্থা যা যা ব্যবস্থা দরকার সুনাগরিক হিসাবে সবই আমরা ব্যবস্থা করবো। সেই বাজেট কিন্তু অলরেডি ধরা আছে। জেলা প্রশাসন জানায় 2011 সালের হেড কাউন্টিং এর তালিকা অনুযায়ী পঞ্চগড়ের 36টি ছিটমহলে অধিবাসী হিসেবে নাম অন্তর্ভুক্ত ছিল 19,043 জন। আর এবছর 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত নতুন জনগণনার তথ্যানুযায়ী জন্মসূত্রে 1582 ও বৈবাহিক সূত্রে 418 জন অন্তর্ভুক্ত হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। আজ নন্দিত লেখক হুমায়ুন আহমেদের 3য় মৃত্যুবার্ষিকী। দিনভর নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হবে বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কথা সাহিত্যিকের মৃত্যুবার্ষিকী। 1948 সালে নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া এই নন্দিত লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে দিয়ে কর্মজীবন শুরু করেন। জনপ্রিয়তার কারণে শিক্ষকতা ছেড়ে দিয়ে পুরোদস্তুর সাহিত্য চর্চায় মনোযোগ দেন হুমায়ুন আহমেদ। তার লেখনীতে জন্ম নেয় হিমু আর মিসির আলীর মতো জনপ্রিয় সব চরিত্র। লেখালেখির পাশাপাশি গান, নাটক ও চলচ্চিত্র নির্মাণ করে তিনি ঠাঁই করে নেন অসংখ্য ভক্তকুলের হৃদয়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালের এই দিনে নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম ঈদের ছুটি উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আজ উপচে পড়া ভিড়। এই মুহূর্তে রাজধানী শিশু পার্কে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল,
মূলত বিনোদন প্রেমী মানুষের একটা উচ্চ পড়া ভিড় থাকে বিনোদন কেন্দ্রগুলোতে। তো আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে বিনোদন প্রেমী মানুষের যে একটা বিনোদন কেন্দ্রগুলোতে আসার যে একটা তাগাদা, সেই তাগাদা কিন্তু খুব কমে এসেছে। কারণ তারা হিসেবে বলছেন যে রাজধানীতে যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঈদের পরে যে রাজধানীর ফাঁকা থাকে, সেই ফাঁকা ঢাকার সুযোগে তারা বিনোদন কেন্দ্র ঘুরে থাকেন। তো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, যার কারণে তারা বিনোদন কেন্দ্রগুলোতে আসতে কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন। তো আমরা এই যে জাতীয় শিশু পার্কে রয়েছি, সেই শিশু পার্কে মূলত সকালের দিকে আমরা দেখেছিলাম যে আমরা যখন এই শিশু পার্কে প্রবেশ করি তখন দেখেছিলাম যে দর্শনার্থীদের কিছুটা ভিড় ছিল। তো এখন মূলত বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার কারণে দর্শনার্থীরা যারা রয়েছেন, যারা শিশু রয়েছেন, তারা যে বিভিন্ন রাইডগুলোতে চড়ার কথা, সেই রাইডগুলোতে চড়ার কিন্তু সুযোগ পাচ্ছেন না। কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে তারা এই বিড়ম্বনার শিকারটা হচ্ছেন। তো তারা এছাড়া আমরা যতটুকু জানি যে জাতীয় শিশু পার্কে দুস্থ শিশুদের জন্য একটা ব্যবস্থা থাকে, প্রতি বছরই থাকে। তো আমি জাতীয় শিশু পার্কের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বুধবারই মূলত দুস্থ শিশুদের জন্য এই যে জাতীয় শিশু পার্কের যে বিভিন্ন রাইডগুলো আছে, সেই রাইডগুলোতে ফ্রি বিনোদন দেওয়া হয়, ফ্রি বিনোদনের ব্যবস্থা করা হয়। তো আমরা এই জাতীয় শিশু পার্কটি মূলত চারিদিকে ঘুরে দেখেছি যে আসলে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দর্শনার্থী যারা রয়েছেন, যারা শিশু রয়েছেন, যারা বিভিন্ন রাইডে চড়ার জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু বৃষ্টির কারণে সে কিছুটা বেগ পেতে হয়েছে। অর্থাৎ বলা চলে যে বৃষ্টি আসলে বিনোদনপ্রেমী মানুষের বিনোদনের জন্য কিছুটা বাদ সেধেছে। তো আমরা এই বিষয়টা আরেকটু জানিয়ে রাখি যে রাজধানীর আরও যে বিনোদন কেন্দ্র রয়েছে, রাজধানীর জাতীয় শিশু মেলা রয়েছে, সেখানেও সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রয়েছে। সেখানে জনপ্রতি টিকিট রয়েছে। আমাদের পাশে যে জাতীয় জাদুঘর রয়েছে, সেই জাতীয় জাদুঘরও সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে। এবং বলা হয়েছে যে এই যে জাতীয় জাদুঘর, জাতীয় শিশু পার্কে যে দুস্থ শিশুদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বিনামূল্যে দুস্থ শিশুদের জন্য একটা প্রবেশের ব্যবস্থা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে বৃষ্টি কিছুটা বাদ সেধেছে বিনোদনপ্রেমী মানুষের বিনোদন দেওয়ার ক্ষেত্রে। তাছাড়া মূলত ভালোভাবেই ঈদ আনন্দ উদযাপন করছেন রাজধানীর মানুষ। তো মুনিয়াত, এই ছিল জাতীয় শিশু পার্কের সর্বশেষ খবর। মুনিয়াত, শিশুদের ঈদের আনন্দ আজ যেন কোনো বাধাই মানবে না, সে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। দর্শক, বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে ভিড় করছেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা আসতে শুরু করেছেন সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, মুনিয়াত, আপনার মাধ্যমে সময় টেলিভিশন দর্শকদের নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি জাফলংয়ে স্বাগত জানাচ্ছি। এই যে ঈদের ছুটিতে চলছে, এখন ঈদের ছুটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড বৃষ্টির মধ্যেও সিলেট থেকে 68 কিলোমিটার দূর প্রচন্ড ভাঙ্গা রাস্তার মাঝেও প্রায় 2 ঘন্টা ব্যাপী পথ অতিক্রম করে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাফলং এলাকার এই সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হয়েছে। আমরা দেখেছি এখানে ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকা থেকে এখানে জড়ো হয়েছে এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। আপনারা জানেন যে জাফলং হচ্ছে গিয়ে সিলেটের একদম সীমান্তবর্তী একটি পর্যটন এলাকা। এখানে রয়েছে পাশে ডাউকি, যে ভারতের যে ডাউকি এলাকা, এবং জাফলং এখানে পাহাড় রয়েছে। আর এখানে পিয়ার নদীর পার ঘেঁষেই জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য এখানে বহমান। এগুলো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যটকরা এখানে এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখানে আমরা কথা বলেছিলাম। আপনি কোথা থেকে এসেছেন ভাই? আপনার এই জাফলংয়ে কখন এসেছেন এবং কেমন লাগছে? 9টার দিকে আসছি, খুব ভালো লাগতেছে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি, ঈদের মধ্যে ভালো লাগতেছে। মুনিয়াত, আপনি শুনতে পাচ্ছেন যে এখানে আপনার এসছে কিশোরগঞ্জ থেকে আমাদের এক ভাই পর্যটক দেখতে এসেছে সিলেটের, এবং উনি এই পর্যটন এলাকা দেখে বেশ ভালো লেগেছে। আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? ভাই, আমি আসছি নরসিংদী থেকে, ঢাকা নরসিংদী থেকে। কেমন লাগছে আপনার? ভাই, ভালো লাগছে। তারপরে আমার রাস্তাঘাটের বেশি সুবিধা আর কি, রাস্তাঘাট একবারে খারাপ আর কি, এই জন্য আমাদের গাড়ি নিয়ে অনেক দূরে রাখতে হচ্ছে। 7 কিলোমিটার আমি হাঁটতে আসছি এই জায়গা দেখার জন্য। জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। তো ভাই, আমি জায়গাটা খুব আমার কাছে সুন্দর লাগছে আর কি, এই আর কি। মুনিয়াত, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে এই জাফলংয়ের প্রায় 7-8 কিলোমিটার, তামাবিল থেকে 7-8 কিলোমিটার রাস্তা অত্যন্ত ভাঙ্গা জায়গা, যেখানে এই 7-8 কিলোমিটার আগে বাস এবং কোস্টার সহ অন্যান্য যানবাহন রেখে
পায়ে হেঁটে এখানে আসতে হয়েছে। এই কারণেই হয়তো আরো বেলা বাড়ার সাথে সাথে এখানে পর্যটকদের আনাগোনা আরো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রচুর পর্যটক এখানে সমাগম হয়েছে। মুনিয়াত, এ ছিল প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি জাফলংয়ের পর্যটকদের সর্বশেষ অবস্থা। দর্শক, বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে জাফলংয়ে উপস্থিত হচ্ছেন এখন ভ্রমণ পিপাসীরা। সে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। চলে যাচ্ছি পরের খবরে। বরিশালে কীর্তনখোলা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফেরিঘাট সহ নানা স্থাপনা। মসজিদ, মাদ্রাসা, সড়ক, ডকইয়ার্ড সহ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর এখন হুমকির মুখে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে প্রয়োজন 46 কোটি টাকা, আর বরাদ্দ মাত্র 3 কোটি টাকা। মাহমুদুন নবীর ছবি নিয়ে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বর্ষার শুরু থেকে বরিশালের কীর্তনখোলা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে চরকাউয়া, বেলতলা, চরবাড়িয়া পয়েন্টে ভাঙন সবচেয়ে বেশি। চরকাউয়ার ভাঙনে ফেরিঘাট সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে বেলতলা ফেরিঘাট, 3টি ডকইয়ার্ড ও ঘরবাড়ি হুমকির মুখে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। কীর্তনখোলা নদীর ভাঙনে ফেরিঘাট, ডকইয়ার্ড সব নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখনই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। নদীর ভাঙলে আমাদের আরো 2টা বাড়ি গেছে। বেলতলা, খেয়াঘাট এবং আশেপাশ এলাকা সম্পূর্ণ ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাইতে আছে। কীর্তনখোলা নদীতে ভাঙে নিতেছে, তো তারপরে বিদ্যুৎ খুঁটি সরানো হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে আমাকে ওইটা রক্ষা করার জন্য। আমার কোনো উপায় নেই, পোলাপান লই কমনে যাম, কমনে থাকবো। ভাঙন এখন আরো তীব্র আকারে ধারণ করছে। এই ভাঙন যদি এখন রোধ না করে তাহলে আগামীতে এই সব স্থাপনা কোনো কিছুই থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধের জন্য যে অর্থ বরাদ্দ দরকার তা পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে 46 কোটি টাকার প্রকল্প দাখিল করেছি। এর বিপরীতে আমরা মাত্র 3 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। তবে এখানে ভাঙনের যে বৈশিষ্ট্য সেটা সার্বিকভাবে মোকাবেলার জন্য আমাদের পূর্ণাঙ্গ অর্থ বরাদ্দ প্রয়োজন। প্রতি বছর কীর্তনখোলা নদীর কোনো না কোনো অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। গত বছর চরকাওয়া ফেরিঘাট এলাকায় একইভাবে মুহূর্তে 20 থেকে 22টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নরসিংদীতে মৌসুমী ফল, লটকনের বাগান করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও কদর বেড়েছে অনেকটা অপ্রচলিত এই ফলের। একসময় যেসব গ্রামে হাতে গোনা লটকন গাছ দেখা যেত, এখন সেই গ্রামগুলোতেই বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লটকন। আর গুণগত মান রক্ষা ও ফলন বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করে চাষিদের সরবরাহ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 15 বছর আগে নরসিংদীর কোনো কোনো বাড়ির আঙিনায় দেখা মিলত 2-1টি লটকন গাছের। আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা সহ 6টি উপজেলায় বাড়ছে লটকনের চাষ। এ ফল খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদাও। আর কম পরিচর্যায় অধিক লাভজনক হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে পড়েছেন এখানকার মানুষ। লটকা মিষ্টি দেখি ওই বেশি চাহিদা বালা। অল্প পরিশ্রম করুন লাগে আর কি, পানিটা নিয়ে দেওয়া লাগে যদি বৃষ্টি না হয়। এলাকার যত বেকার পোলাপান আছে সবাই আসলে এটার প্রতি অনেক মনোযোগ দিয়ে লটকন চাষটা করতেছে। আগ্রহটা বেশি, অল্প জায়গাতে অধিক লাভবান হয়। সুস্বাদু হওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় লটকনের চাহিদা রয়েছে। পাশাপাশি বিদেশের বাজারেও লটকন রপ্তানি করা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। 1 বছরের মাথা লাগাইলে, খাড়া দিয়ে লাগাইলে পরে এটা আজীবন এটার মধ্যে লটকন ধরে। লটকন তো মনে করেন দেশের মধ্যে এবার ভালো চাহিদা। ঢাকা শ্যামবাজার নিয়ে যায়, কারণ বাজার নিয়ে যায়, যাত্রাবাড়ি নিয়ে যায়। এবার বিদেশে রপ্তানি চালু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, গুণগত মান রক্ষা ও ফলন বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করে চাষিদের সরবরাহ করা হচ্ছে। এখানকার কৃষকরা খুবই আগ্রহী এবং তারা সার, সেচ এবং কীটনাশক, পোকামাকড় দমন এত বেশি তারা আমাদের পরামর্শ করছে, যার ফলে আদর্শ পদ্ধতিতে চাষ করা বলে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় লটকন এখানে চাষ হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদীতে 581 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী।
দেশের বাইরের খবর। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি 4তলা ভবন ধসে মারা গেছেন 5 জন, আহত অন্তত 10। এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে 8টি অগ্নি নির্বাপক যন্ত্র ও পুলিশ। শনিবার স্থানীয় সময় রাত 8টা 40 মিনিটে ভবন ধসের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটির পাশে নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়ার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 14, আহত প্রায় 50 জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের লালখান বাজার ও বাইজিদ এলাকায় দেয়াল ও পাহাড় ধসে শিশু নারী সহ মারা গেছেন 6 জন। ঝুঁকিপূর্ণদের আজকের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ, আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দাবি পুলিশের। দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্বীকৃতি মিললেও নেই কোনো সঠিক পরিসংখ্যান। নাগরিক অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি সামাজিকভাবে গ্রহণযোগ্যতা গড়ে তোলার তাগিদ। এবং বরিশালে কীর্তনখোলা নদীতে তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিভিন্ন স্থাপনা। প্রয়োজনের তুলনায় বরাদ্দের অপ্রতুলতার কথা জানাল পানি উন্নয়ন বোর্ড। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।